মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত। প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার অভিনন্দন। চীন ও যুক্তরাজ্যের শুভেচ্ছা, শপথ আগামীকাল। সুষ্ঠু ও সুন্দর ভোট হয়েছে বললেন সিইসি। ফিরে আসছে ভোটদানের সংস্কৃতি বলেছেন চিফ হুইপ। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভোট দিয়েছেন জানালেন বিরোধী দলীয় উপনেতা। বঙ্গভবনে শেষ অফিস করে বিদায় নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। বিদায় গার্ড অব অনার প্রদান। প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন, আশাবাদী ভারতীয় হাইকমিশনার। স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশের মৃত্যুতে দুঃখ প্রকাশ। গ্যাস সংকট আরও প্রকট। রাজধানীতে পাম্প স্টেশনে মিলছে না পর্যাপ্ত গ্যাস। চরম বিপাকে যানবাহনের চালকরা। বাসাবাড়িতেও গ্যাস সংকটে লাকড়ির চুলাই ভরসা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশে 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গৃহীত 343 ভোটের মধ্যে 255 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। জামাত জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ পেয়েছেন 88 ভোট। 6 জন সংসদ সদস্য ভোটাধিকার প্রয়োগ করেননি। রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে জাতীয় সংসদ ভবনের ভেতরে ছিল উৎসবমুখর পরিবেশ। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা। এদিকে চীন ও যুক্তরাজ্য নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন 88টি ভোট, 88 ভোটস, এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট, 255। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলামের নাম ঘোষণার মধ্য দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি হলো। এই ইতিহাস গণতান্ত্রিক পথ চলায় নতুন বার্তা। 1991 সালের পর কেবল এবারই একাধিক প্রার্থীর দেখা মিলেছে রাষ্ট্রপতি নির্বাচনে। ফলে ভোট আয়োজন করতে হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন আইনের বাধ্যবাধকতা মেনে। মাঝের নির্বাচনগুলোতে একজন করে প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বৃহস্পতিবার দুপুর 2:10 প্রধানমন্ত্রী নিজের আসন থেকে উঠে পাশে বসা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সঙ্গে নিয়ে ব্যালট বাক্সের পথ ধরেন। ঘড়ির কাঁটা যখন 2:11 তখন সংসদ নেতা নিজের ব্যালট পেপার ফেলেন ব্যালট বাক্সে। এর পরপরই ভোট বাক্সে ব্যালট পেপার ফেলেন রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সরকারি দলের সদস্যরা তাকে শুভেচ্ছা জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত সংসদ সদস্যদের সঙ্গে করমর্দন করেন। পরে বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান, বিরোধী দলীয় উপনেতা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোট শুরুর আগে নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন ভোট দেওয়ার পদ্ধতি সংসদ সদস্যদের সামনে তুলে ধরেন। আসুন আমরা ভোট গ্রহণ কার্যক্রম শুরু করে এই নির্বাচন প্রক্রিয়াকে সফল করে তুলি। প্রথম ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ও ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। দুপুর 2:19 বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান তার সহকর্মীদের নিয়ে ভোট দেন। রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যজোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। সংসদ সদস্য না হওয়ায় ভোট দেওয়ার সুযোগ পাননি তিনি। সবশেষ 1991 সালের 8 অক্টোবর সংসদ সভাকক্ষে রাষ্ট্রপতি পদে ভোট হয়েছিল। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন তৃণমূল থেকে উঠে আসা ত্যাগী রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি গত 17 বছরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছেন। 1991 সালের পর এবারই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হলো রাষ্ট্রপতি পদে। যদিও সংখ্যা বিবেচনায় আগেই নির্ধারিত ছিল কে হবেন রাষ্ট্রপতি, তারপরও গণতন্ত্র ও নির্বাচনের স্বাভাবিক ব্যবস্থা চালু রাখার জন্যই এবারের এই আয়োজন। সিকান্দার রেমান, বাংলা ভিশন, জাতীয় সংসদ ভবন, ঢাকা।
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠু হয়েছে, রাতে গেজেট করা হবে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, ৭০ অনুচ্ছেদ মেনে বিরোধী দল রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়েছে, ফলে সংবিধান সংস্কার কমিটির সদস্য হিসাবে যে শপথ তাঁরা নিয়েছেন তা আর টেকে না। চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, এই নির্বাচনের মাধ্যমে ভোটদানের সংস্কৃতি ফিরে আসতে শুরু করেছে, যা হারিয়ে গিয়েছিল। আহমেদ সরওয়ারের রিপোর্ট। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে বেলা ১২টার আগে থেকেই সরকার দলীয় সংসদ সদস্যরা আসতে থাকেন সংসদ ভবনে। সংসদ অধিবেশন না থাকায় এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এএম নাসিরউদ্দিন ভোট গ্রহণের জন্য বিশেষ বৈঠক আহ্বান করেন। বেলা ২টা বাজার সাথে সাথেই ভোট গ্রহণ শুরু হয়। বিকাল ৫টায় আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ সমাপ্তির পর গণনা শুরু হয়। ফলাফল ঘোষণা শেষে বেরিয়ে প্রধান নির্বাচন কমিশনার সংসদ টানেলে মুখোমুখি হন সাংবাদিকদের। নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রধান নির্বাচন কমিশনার সকলকে ধন্যবাদ জানান। আমরা অত্যন্ত সুচারুরূপে সুন্দরভাবে একটা নির্বাচন আমরা উপহার দিতে পেরেছি। সংসদ থেকে বেরিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যমান সংবিধান মেনে নির্বাচনে অংশ নেয় বিরোধী দলকে ধন্যবাদ জানান তিনি। গণতন্ত্রের চর্চার মধ্যে বিরোধী দল, সরকারি দল তাদের নিজস্ব অবস্থান থেকে বিভিন্ন রকমের রাজনৈতিক বক্তব্য দিয়ে থাকেন, কিন্তু দিন শেষে সাংবিধানিক প্রক্রিয়াকে স্বীকৃতি দিয়ে তারা গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করেছেন। এটাই হচ্ছে গণতন্ত্রের জয়যাত্রা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্বীকৃতি দেয়া। এখানে আমি একটা বিষয় বলতে চাই, যদি ৭০ ধারা বিদ্যমান অবস্থায় মেনে নিয়ে বিরোধী দল সাংবিধানিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে থাকে, তাহলে বিদ্যমান সংবিধান অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের যে সদস্যরূপে তারা শপথ নিয়েছেন, সেটা সাংবিধানিকভাবে ঠিক না, এই স্বীকৃতি তারাই দিলেন। এদিকে সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, তারা চান গণতান্ত্রিক পরিবেশ, ভোটের পরিবেশ ফিরে আসুক। আজকে ওনারা জানতেন যে আমরা নির্বাচনে ওনারা পরাজিত হবেন এবং বিএনপি বিজয়ী হবে। কি কারণে ওনারা তারপরেও এখানে অংশগ্রহণ করেছেন, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি এই বিষয়টার উপরে আপনারা সবাই দৃষ্টি দেবেন। সেটা হলো এই গণতন্ত্রের মূল জায়গাটা হলো যে মানুষ গত ১৭ বছর ধরে ভোট দেওয়াকে ভুলে গেছিল এবং ভোট দিয়ে যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয় সেই ধারণাটাও মানুষ থেকে হারিয়ে গেছিল। সেই ধারণাটা প্রতিষ্ঠা হয়েছে। তো আমরা এই জাতিকে আশ্বস্ত করতে চাই যে আমরা যেন সবসময় একটা স্মুথ ট্রানজিশন করতে পারি এবং সেই ধারণাটা, বিশ্বাসটা যেন আমাদের মধ্যে তৈরি হয়। দ্বিতীয় দিকটা তৈরি হয়েছে, আমরা ইনক্লুসিভ, আমরা সবাইকে নিয়েই পথ চলতে চাই। এদিকে রাতেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ১৩ বার রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে ৩ বার জনগণ সরাসরি ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করেছিল, বাকিগুলো পরোক্ষ ভোটে। সংসদীয় ব্যবস্থা পুনর্প্রবর্তনের পর সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনে ২ বার প্রতিদ্বন্দ্বিতা হয়। সে সময় ২ বারই ক্ষমতায় ছিল বিএনপি, বাকিগুলো একক প্রার্থী থাকায় নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজন হয়নি। আহমেদ সরওয়ার, বাংলাভিশন, ঢাকা। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আশা, দলমতের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে নতুন রাষ্ট্রপতি ভূমিকা রাখবেন। এক ব্রিফিংয়ে দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে এই নির্বাচনে অংশ নিয়েছেন তাঁরা। এদিকে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচন সংস্কার প্রস্তাব অনুযায়ী হয়নি, তবুও জনগণের কাছে রাজনৈতিক বার্তা দিতে প্রতিদ্বন্দ্বিতা করেছে বিরোধী দল। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘ ৩৫ বছর পরে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানে জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখল দেশের মানুষ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে সকল দলের সদস্যরা এবার ভোট দিয়ে তৈরি করলেন নতুন ইতিহাস। এই নির্বাচনে বিরোধী দলের প্রার্থী ছিলেন এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। তিনি ভোট পেয়েছেন ৮৮টি। বিরোধী জোটের একজন সদস্য দেশের বাইরে থাকায় ভোট দিতে পারেননি, আর ভোট দেননি গাজী নজরুল ইসলাম।
আমি পড়ে শোনাই দিই। নির্বাচনের ফলাফল নিয়ে কোনো অভিযোগ না থাকলেও জামাত জানিয়েছে জুলাই সনদ জাতীয় সংসদে পাশ করে এই নির্বাচন হলে স্বাধীনভাবে ভোট দিতে পারতেন সংসদ সদস্যরা। আমরা এটা জানতাম যে আমাদের বিজয় সম্ভাবনা একেবারেই ক্ষীণ, যেহেতু পার্লামেন্ট মেম্বারদের রেশিও ভিন্ন রকম আছে। তারপর আমরা করছি এই জন্য যে যেটা আমি বলেছি গণতন্ত্রের চর্চাটা এখানে যাতে ভালো হয়, তো এটা একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে আমাদের হিউজ নাম্বার অফ বিরোধী দলের সদস্য আছে, ইট ইজ অ্যারাউন্ড 90। সুতরাং সেখানে একটি নির্বাচনে অংশগ্রহণ করার মতো একটা সুযোগ যেহেতু আছে এবং এটা পটেনশিয়াল একটা অপরচুনিটি ছিল, সেই জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। আজকের নবনির্বাচিত প্রেসিডেন্টকেও আমরা অভিনন্দন জানাচ্ছি। আমরা ইলেকশন কমিশন যেরকম জাতীয় নির্বাচনে কিছুটা কারচুপির পক্ষে ভূমিকা নিয়েছিলেন, এখানে সেরকম হয়েছে বলে মনে হয় না। এই নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক আখ্যা দিলেও ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক সাংবিধানিক ধারাবাহিকতায় রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে বলে অভিযোগ করেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। প্রায় একই প্রতিক্রিয়া এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের। একটা আনুষ্ঠানিকতা হলো, আমরা সেই আনুষ্ঠানিকতায় একটা গণতন্ত্রের আবহ থেকে আমরা অংশগ্রহণ করলাম, কিন্তু আমরা মনে করি যে অবশ্যই বাংলাদেশকে যদি সামনের দিকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে গণভোটের যে রায়, সে রায় অনুযায়ী সামনের দিনে জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন এবং গণতন্ত্রের প্রত্যেকটা জায়গাকে, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে শক্তিশালী করার যে নীতি আমরা ধারণ করতে চেয়েছিলাম, সেভাবেই সামনের দিনের এই আনুষ্ঠানিকতা থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা জিনিসকে ঢেলে সাজানো প্রয়োজন। তারা বলতেছে মুখে এই কথা, কিন্তু তারা দেখেন প্রত্যেকটা কাজ করতেছে আগের ধারাবাহিকতায়। ফলে রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে আমাদের যে ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক যেই ব্যবস্থা, যে সাংবিধানিক ব্যবস্থা ছিল, সেটার ধারাবাহিকতা হিসেবে কিন্তু বর্তমান রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে, নতুন কিছু না। কিন্তু আগামীতে জুলাই সনদকে আইনে পরিণত করে নির্বাচনী সংস্কার বাস্তবায়নে সরকার উদ্যোগ নেবে, এমন প্রত্যাশার কথাও জানান বিরোধী দলের নেতারা। দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে অনুষ্ঠিত হলো দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। এই নির্বাচনে সরকারি দলের সংসদ সদস্যরা যেমন ভোট দিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্যরাও। তবে তারা প্রত্যাশা করেছিলেন জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে এই নির্বাচনটি অনুষ্ঠিত হলে আরও স্বাধীনভাবে ভোট দিতে পারতেন সংসদ সদস্যরা। তবে নবনির্বাচিত রাষ্ট্রপতি দলমতের ঊর্ধ্বে উঠে দেশের নেতৃত্বের হাল ধরবেন, এমন প্রত্যাশার কথা জানিয়েছে বিরোধী দলের সংসদ সদস্যরা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে জাতীয় সংসদ ভবন এলাকায় আছেন সিনিয়র রিপোর্টার সৈকত সাদিক। রাষ্ট্রপতি নির্বাচনে সবশেষ খবর জানতে যুক্ত হচ্ছি তার সাথে। সৈকত, ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের পর এখন সেখানকার সবশেষ কি অবস্থা? সাবরিনা, ২৩তম রাষ্ট্রপতি ইতিমধ্যে হয়ে গেছে। বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সবাই সংসদে যারা এসেছিলেন সংসদ সদস্যরা ভোট দিয়েছেন এবং তাদের ভোট দেওয়ার পর আজকে যে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি। এরপরে সংসদ থেকে বের হওয়ার পর বিএনপির বা জামাত জোটের যারা ভোট দিয়েছেন, যারা এমপি, তারা তাদের মন্তব্য করেছেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রত্যয় ব্যক্ত করেছেন। সব মিলিয়ে বিএনপির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতারা কিন্তু এখানে কথা বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনিও কথা বলেছেন। আর তিনি যেহেতু রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন, তাকেও ধন্যবাদ জানিয়েছেন। তবে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের কথা বলেছেন যে আজকে যেই সংবিধানকে মেনে তারা নির্বাচন করেছেন এবং তারা ৭০ অনুচ্ছেদ সংশোধনের জন্য যে কমিটির করেছে বা সুপারিশ করেছে, সেটা কিন্তু আর টেকে না। আর চিফ হুইপ নুরুল ইসলাম মনি তিনি আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করেছেন। এর বাইরেও তিনি কথা বলেছেন, তিনিও বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যে ২৫৫ ভোটে তাদের প্রার্থী ভোট দেওয়ার পর তাদের প্রার্থী জয়ী হয়েছে এবং যে ৬জন প্রার্থী, যে ৬জন সংসদ সদস্য ভোট দেন নাই, তারা কারা কারা ভোট দেন নাই। বিএনপির ৩জন সংসদ সদস্য ভোট দেন নাই, সেই ব্যাপারে তিনি বলেছেন। মির্জা আব্বাস সহ অন্য আরও ২জন তারা অসুস্থ থাকা, তারা দিতে পারেননি। এর বাইরে রুমিন ফারহানা সহ আরও ২জন সংসদ সদস্য ভোট দেননি। সব কথাই তিনি বলেছেন এবং তিনি বলেছেন যে আজকের এই নির্বাচন সংসদের ২ দলের সংসদ সদস্যদের উপস্থিতিতে যে নির্বাচন হয়েছে, সেটা গণতন্ত্রের জন্য একটি বড় মেসেজ এবং আগামীতে সংসদের সংসদ সদস্যরা সরকারি
সরকারি দল বিরোধী দল সবাই মিলেই যে ৭০ অনুচ্ছেদের পরিবর্তন করবেন সেই বিষয়ে আলাপ আলোচনা হবে। সব বিষয়ে তারা কথা বলেছেন। এক কথা বলা চলে যে আজকে বিএনপি তাদের প্রত্যাশিত প্রার্থী, তাদের যে কাঙ্ক্ষিত ব্যক্তি দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন সেই অনুযায়ী তারা খুশি হয়েছেন এবং সে সবভাবেই তারা তাদের মন্তব্য ব্যক্ত করেছেন। তো সব মিলে রাষ্ট্রপতি যেহেতু আগামীকাল সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনে শপথ নেবেন, তাকে ভারপ্রাপ্ত স্পিকার তিনি শপথ পড়াবেন। আজকে এখন পর্যন্ত সংসদের সব কার্যক্রমই শেষ। আমরা শুরুতেই সিইসির সাথে কথা বলেছিলাম। সিইসি বা নির্বাচনী দায়িত্ব কর্মকর্তা ছিলেন, তিনিও তার মন্তব্য ব্যক্ত করেছেন। তিনি বলেছেন দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন 11 দলীয় ঐক্য রাষ্ট্রপতি প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল উলি আহমদ। রাষ্ট্রপতি নির্বাচনের পর বিকালে মহাখালী ডিওচেইসে উলি আহমদ নিজ বাসভবনে প্রতিক্রিয়ায় অভিনন্দন জানান। উলি আহমদ বলেন, 35 বছর পর এই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মধ্য দিয়ে নানা সীমাবদ্ধতা অতিক্রম হয়েছে। রাজনৈতিক বিভক্তি ও দল কিংবা গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে উঠে নতুন রাষ্ট্রপতি সকল নাগরিকের হবেন, এমনটাই প্রত্যাশা তাঁর। গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে নতুন রাষ্ট্রপতি ভূমিকা রাখবেন বলেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। 35 বছর পর এবারের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অন্তত সেই সীমাবদ্ধতা থেকে বের হয়েছে। এবারের প্রতিদ্বন্দ্বিতা ভবিষ্যতে রাষ্ট্রপতি নির্বাচনকে কেবল ক্ষমতাসীন দলের সিদ্ধান্তের আনুষ্ঠানিকতার অনুমোদনে সীমাবদ্ধ না রাখার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে। বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে বইছে আনন্দ উচ্ছ্বাসের জোয়ার। চলছে মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল ও উল্লাস। জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে 343টি ভোটের মধ্যে 255 ভোট পেয়ে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফলাফল ঘোষণার পরপরই ঠাকুরগাঁও শহরের বিভিন্ন এলাকায় আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবরে জেলার বিভিন্ন স্থানে নেতাকর্মীরা একে অপরকে মিষ্টি খাওয়ান। কোথাও আনন্দ মিছিল, কোথাও স্লোগান ও উল্লাস, সব মিলিয়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে শহর জুড়ে। স্থানীয়দের অনেকেই বলছেন যে মানুষটি কয়েক দশক আগে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান হিসেবে স্থানীয় সরকারের নেতৃত্ব দিয়েছিলেন। সেই মির্জা ফখরুলই আজ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হয়েছেন। তার এই রাজনৈতিক উত্থানকে ঠাকুরগাঁওয়ের জন্য গর্বের বিষয় হিসেবে দেখছেন স্থানীয়রা। ঈদের চেয়ে বেশি আমরা আজকে আনন্দিত। আজকে আমাদের ঠাকুরগাঁওবাসীর জন্য চরম আনন্দঘন একটি দিন যে তিনি হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। যে মানুষটি আজকে ঠাকুরগাঁয়ের পৌর মেয়র থেকে মহাসচিব থেকে আজকে এমপি থেকে মন্ত্রী থেকে আজকে রাষ্ট্রপতি, আসলে আমরা ঠাকুরগাঁওবাসী অনেক গর্বিত মনে করছি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দলের সহ দপ্তর সম্পাদক মনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, বিএনপির গঠনতন্ত্রের 7 এর খ এর 6 ধারা অনুযায়ী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এই মনোনয়ন ও অবিলম্বে কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়। এর আগে বিএনপি মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দল থেকে রাষ্ট্রপতি হিসেবে মনোনীত হওয়ায় মহাসচিব পদ থেকে পদত্যাগ করেন তিনি। বঙ্গভবনে শেষ অফিস করে বিদায় নিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তিনি রাষ্ট্রপতি কার্যালয় ত্যাগ করেন। এদিন বিদায়ের আগে সশস্ত্র বাহিনীর একটি চৌকুশ দল বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করেন। তিনি সালাম গ্রহণ করেন এবং উপস্থিত সকলের সাথে বিদায়ী শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। বঙ্গভবনের বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সামরিক ও বেসামরিক সচিব এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। বিদায় নেওয়ার সময় হাফিজ উদ্দিন আহমদ দেশের শান্তি, অগ্রগতি ও সরকারের সাফল্য কামনা করেন। এরপর তিনি বঙ্গভবন ত্যাগ করেন। গত 24 জুলাই তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন। গত প্রায় 1 মাস তিনি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেন। এদিকে শুক্রবার সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের কথা রয়েছে।
কলকাতায় হোটেলে আগুনে 7 বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দিল্লির পক্ষ থেকে নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ভারতীয় হাইকমিশনার। দীনেশ ত্রিবেদী বলেন, কলকাতার অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিকদের মৃত্যুর ঘটনায় তারা দুঃখিত। ভুক্তভোগী পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সবকিছু নিশ্চিত করা হবে। সাক্ষাৎ শেষে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন, দিল্লির এমন প্রত্যাশার কথা জানিয়েছেন দীনেশ ত্রিবেদী। দরকার পড়ে না এবং ওনারা আমাদের প্রাইম মিনিস্টারকে দাওয়াত দিয়েছেন, এটাই শুধু বলেছেন। অনুকূল পরিবেশের বিষয়ে কি আজকে কিচ্ছু আলাপ আমি উত্থাপন, ইট ইজ দ্য ম্যাটার অফ আওয়ার ফরেন মিনিস্ট্রি। এটা খুব দুঃখের কথা, আর ওইখানে যা যা করা আছে আমরা নিশ্চয়ই করব, কিন্তু খুবই দুঃখের কথা। বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, সকল দল মিলে জুলাই সনদে স্বাক্ষর করেছে, এটি যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে। সকালে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী একথা বলেন। রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আজকের দিনটি গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 24শে জুলাই গণ অভ্যুত্থানে হাজার শহীদদের রক্তের বিনিময়ে জাতি আবারও স্বাধীনতা পেয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের চর্চা আরও ভালো হবে, এমন আশা প্রকাশ করেন তথ্যমন্ত্রী। বলেন, বিগত একদলীয় সরকার দেশে জোর করে ক্ষমতা দখল করে গণতন্ত্রের ধারাকে ব্যাহত করেছে। সংসদের প্রধান দল হিসাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং দলের সকল সংসদ সদস্যরা আমরা দৃঢ় প্রতিজ্ঞ, সকল দলের স্বাক্ষরিত জুলাই সনদকে আমরা বাস্তবায়ন করে ছাড়ব ইনশাআল্লাহ। রাজধানীতে আরও প্রকট হয়েছে গ্যাস সংকট। পাইপলাইনে পর্যাপ্ত গ্যাস না থাকায় পাম্প স্টেশনও মিলছে না প্রয়োজনীয় পরিমাণে গ্যাস। এতে চরম বিপাকে পড়েছেন গ্যাস নির্ভর যানবাহনের চালক ও সংশ্লিষ্টরা। একই দশা বাসাবাড়িতেও। গ্যাস সংকটে লাকড়ির চুলাতেই চলছে রান্না। কবে নাগাদ সংকট কাটবে জানেন না কেউই। মামুন আবদুল্লাহর রিপোর্ট। মহেশখালীর এলএনজি টার্মিনাল দুর্ঘটনার কবলে পড়ায় প্রায় 1.5 মাস ধরে তীব্র হয়েছে গ্যাস সংকট। সমাধানের পথ খুঁজছে সরকার। এ সপ্তাহের প্রথম দিকে গ্যাসের চাপ কিছুটা বাড়লেও আবারও সংকট তীব্র হয়েছে। এর মধ্যে বুধবার মহেশখালীর এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল পুরোপুরি বন্ধ হওয়ায় সংকট প্রকট হয়েছে ফিলিং স্টেশনগুলোতে। নর্মালি যদি ভালো থাকে প্রেসার তাহলে 180-200 থাকে, এখন 140 আছে। খালি একদিন একটু বাড়ছিল, মাঝখানে 3-4 দিন আগে একটু বাড়ছিল, আর ওখানে আগের লেভেলই মানে চলে আসছে। আগে যেরকম মনে করেন 200 টাকা 250 টাকা ঢুকলে মনে করেন 2 টাইম নিলে গ্যাস দিলে সুন্দর মতন চলতে পারতাম, এখন তো আর চলতে পারতেছি না। এখন বর্তমান তো চলতে পারতেছি না, 2 টিম মারার পরে আবার 2 ঘন্টা 2.5 ঘন্টা সিরিয়াল লাগে, তাহলে কি যাবে করবো ভাড়া মারবো। রাজধানীর বেশ কিছু পাম্প স্টেশন বন্ধ থাকলেও যেসব সিএনজি স্টেশন খোলা রয়েছে সেখানে গাড়ির দীর্ঘ লাইন এখন নিত্য নৈমিত্তিক। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চাহিদা মতো গ্যাস না পাওয়ায় ক্ষোভ গ্রাহকদের। এটা গ্যাস নাই কারণে এটা বন্ধ রাখছে, এই কারণে আমি এখানে বসে আছি। খুব আমরা কষ্টে আছি, আমরা ড্রাইভার আমরা কোনো মানুষকে মূল্যায়ন করে না, বুঝছেন। আমরা কি করবেন না ভাই উপায়, আমরা চাকরি কি করতেছেন, চাকরি করে কি করে খাবো আমরা। বাসা বাড়িতেও গ্যাস নাই, রান্না বাড়া নিয়ে অনেক ঝামেলা চলতেছে, ঠিকভাবে খাবার দাবার খেতে পারতেছে না। স্টেশন কর্তৃপক্ষ বলছে, সরকারি সদিচ্ছা ও সক্রিয় উদ্যোগী এই সংকট সমাধানের একমাত্র উপায়। তিতাসের লাইনে গ্যাসের চাপটা একটু ভালো আছে, যেন ওরা একটু ভালো সার্ভিস দিতে পারতেছে, কিন্তু আমরা তো পাচ্ছি না। আমরা এলএনজিতে পাইপ লাইনে না আসা পর্যন্ত আমাদের এই দুর্ভোগ শেষ হবে না। ভোগান্তির শেষ নেই বাসাবাড়িতেও। গ্যাসের চাপ কম থাকায় লাকড়ির উপর ভরসা করছেন অনেকে। লাকড়িতে কি রান্না করা যায়? 3.5 দিন কাজ করে কি লাকড়িতে রান্না করা যায়? গ্যাসই আসে না ভাই। ওই তো সকালে রান্না হয় নাই গ্যাসের লাগিয়া, এক বেলা রান্না হয় আরেক বেলা রান্না হয় না, এটা কি জীবন আমাদের? দ্রুত সমস্যা সমাধানে সরকারের কার্যকর উদ্যোগ দেখতে চান নগরবাসী। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন,
ঢাকা। রোহিঙ্গা ইস্যু পরিবেশ থেকে শুরু করে অর্থনীতির উপর প্রচণ্ড চাপ ও প্রভাব ফেলছে বলেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জানান, এই ইস্যুর কারণে মাদক পাচার, চোরাচালান সহ নানা ধরনের অপরাধ হচ্ছে ওইসব এলাকায়। বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজে একটি কোর্সের সমাপনী অনুষ্ঠানে সেনাপ্রধান এসব কথা বলেন। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, দেশের সীমান্ত সমস্যা ও পার্বত্য অঞ্চলের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলা এবং জ্বালানি সংকট সহ নানামুখী চ্যালেঞ্জ রয়েছে। নিরাপত্তা সুদৃঢ় ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সাংবিধানিক দায়িত্ব পালনে সকলকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। 3 সপ্তাহব্যাপী এই কোর্সে সংসদ সদস্য, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, চিকিৎসক ও কূটনৈতিক সহ 39 জন ফেলো অংশ নেন। অনুষ্ঠানের শেষে ফেলোদের মাঝে সনদপত্র বিতরণ করেন সেনাপ্রধান। ওই এলাকার এনভায়রনমেন্ট নষ্ট করা থেকে শুরু করে ইকোনমির উপরে হিউজ একটা প্রেশার, ড্রাগ ট্রাফিকিং, স্মাগলিং থেকে শুরু করে ওখানে অনেক ধরনের অপকর্ম চলছে। There is an issue, border is an issue, all along border we have some problem with our neighbors. তৈরি পোশাক কারখানা সাদে সোলার প্যানেল বসিয়ে 1768 মেগাওয়াট সৌর বিদ্যুৎ পাওয়া সম্ভব। এই সম্ভাবনা কাজে লাগাতে বিনিয়োগ করতে হবে 2300 কোটি টাকা। এমন তথ্য উঠে এলো বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির গবেষণায়। শিল্প খাতে সাদ ভিত্তিক সৌর বিদ্যুৎ, পোশাক খাতে চীনা বিনিয়োগের সম্ভাবনা বিষয়ে সেমিনারে সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম জানান, 3300 পোশাক কারখানার সাদে প্রায় 98 লাখ বর্গমিটার জায়গা রয়েছে। এসব সাদ ব্যবহারে পোশাক খাতে বিদ্যুৎ চাহিদার 1/3 মেটানো সম্ভব। হামিম গ্রুপের তরুণ চক্রবর্তী জানান, তারা 29 মেগাওয়াট ক্ষমতার সোলার প্যানেল বসিয়েছেন। বিকেএমইএ পরিচালক মিনহাজুল হক বলেন, নিরবিচ্ছিন্ন সরবরাহ পাওয়ার শর্তে 3 গুণ দাম দেওয়ার পরও এখন গ্যাস মিলছে না। সংকট সমাধানে জোন ভিত্তিক রেশনিং ও বিদেশি ব্র্যান্ডের সমন্বয়ে যৌথ কনসোর্টিয়াম তৈরির তাগিদ দেন আলোচকরা। কারখানাগুলোয় সৌর বিদ্যুৎ উৎপাদন উৎসাহিত করতে 6.5% সুদে গ্রিন ফাইন্যান্স নিশ্চিতে তাগিদ দেন বিশেষজ্ঞরা। স্বামীর মৃত্যুতে 12 ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণি। আজ ভোর 6টায় মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে ডাক্তার দীপুমণিকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। পরে কলাবাগানের বাসায় স্বামীকে শেষবারের মতো দেখেন দীপুমণি। আদালতের নির্দেশ অনুযায়ী সন্ধ্যা 6টায় আবার মুন্সিগঞ্জ কারাগারে ফেরত নেওয়া হয় তাঁকে। দীপুমণির স্বামী তৌফিক নেওয়াজের মৃত্যুতে তাদের মেয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার তাঁর প্যারোলে মুক্তি মঞ্জুর করেন মুন্সিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট। দীপুমণির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, তাঁর স্বামী দীর্ঘদিন অসুস্থ ছিলেন। 4 দিনের প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করা হলে জেলা প্রশাসক 12 ঘণ্টার প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেন। পূবালী ব্যাংক পিএলসির অঞ্চল ও কর্পোরেট শাখা প্রধানদের 3য় ব্যবসায়িক সম্মেলন 2026 অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে সকল অঞ্চল প্রধান, কর্পোরেট শাখা প্রধান এবং সকল বিভাগ প্রধান ও নির্বাহীদের অংশগ্রহণে সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসা, মোহাম্মদ শাহাদাত হোসেন, আহমদ এনায়েত মঞ্জুর, মোহাম্মদ শাহনেওয়াজ খান ও মোহাম্মদ আনিসুজ্জামান। সম্মেলনে সভাপতিত্ব করেন জেনারেল ব্যাংকিং ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ ফাইজুল হক শরীফ। সম্মেলনে 2026 সালে ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল ও দিক নিয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বৈশ্বিক অর্থনীতির বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক কার্যক্রমে গতি ফেরাতে ব্যাংকিং খাতের প্রয়োজনের উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় সকলে মিলে সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে কাজ করার মাধ্যমে পরিস্থিতি মোকাবেলার আশাবাদ ব্যক্ত করেন। পরে ব্যবসায়িক অর্জন, বিশ্লেষণ এবং করণীয় বিষয়ে আলোকপাত করেন ব্যবস্থাপনা পরিচালক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত। প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার অভিনন্দন, চীন ও যুক্তরাজ্যের শুভেচ্ছা। শপথ আগামীকাল। সুষ্ঠু ও সুন্দর ভোট হয়েছে বললেন সিইসি। ফিরে আসছে ভোটদানের সংস্কৃতি বলেছেন চিফ হুইপ। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভোট দিয়েছেন জানালেন বিরোধী দলীয় উপনেতা। বঙ্গভবনে শেষ অফিস করে বিদায় নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। বিদায় গার্ড অব অনার প্রদান।
প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন, আশাবাদী ভারতীয় হাই কমিশনার। স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশের মৃত্যুতে দুঃখ প্রকাশ। গ্যাস সংকট আরও প্রকট রাজধানীতে। পাম্প স্টেশনে মিলছে না পর্যাপ্ত গ্যাস। চরম বিপাকে যানবাহনের চালকরা। বাসাবাড়িতেও গ্যাস সংকটে লাকড়ির চুলাই ভরসা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.tvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।